হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। একটি মেয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার পর অতীতের কিছু মনে নেই। মেয়েটি হাজব্যান্ড নিয়ে একটি আইল্যান্ডে থাকতো। মেয়েটি গভীর রাতে ইন্টিমেট হওয়ার আওয়াজ শুনতে পেত এবং তার সাথে অদ্ভুত সব কর্মকাণ্ড করতে থাকে। এর পিছনে কি লুকিয়ে আছে মেয়েটি জানার চেষ্টা করে। এরপর থেকে একের পর এক টুইস্ট বের হয়ে আসে। এখন কি মেয়েটি এর পিছনে রহস্য বের করতে পারবে নাকি পারবে না তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লাইমার, বাচ্চারা দূরে থাকো। মুভির শুরুতে একটি মেয়ে পানির নিচ থেকে বলতে থাকে, মনে হয় মৃত্যুর পর মানুষের এরকমই চিন্তা হয়, আমি কি মরে গিয়েছি নাকি মরে যাচ্ছি। আমার কাহিনী কি দুনিয়ার মানুষ শুনতে পারবে না নাকি শুনতে চায় না? আর যদি কাহিনী বলি তাহলে কি বলবো? আমার গল্পে একটি মনস্টার আছে। সিন কাট হয়। মেয়েটির নাম নেহা। পরে নেহাকে অ্যাম্বুলেন্স করে হসপিটালে আনা হয়। সিন চলে যায় 3 সপ্তাহ পরে। এই ছেলেটির নাম রমেশ। রমেশ হলো নেহার হাজব্যান্ড। পরে রমেশ ডাক্তারের সাথে কথা বলে। ডাক্তার বলে নেহার মেমোরি লস হয়ে গিয়েছে, কিন্তু সে সুস্থ আছে। রমেশ বলে চলো, কিন্তু নেহা চুপ হয়ে বসে থাকে। রমেশ বলে আমি তোমার সাথে আছি। নেহা বলে আমি কেন পানিতে পড়ে গিয়েছিলাম, আর বলে এত রাতে আমি কেন পানির সামনে গিয়েছিলাম। রমেশ বলে এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল, আর বলে এত কিছু ভেবো না বেবি। পরে নেহা রমেশ হসপিটাল থেকে বের হয়ে যায়। রমেশ বলে বেবি তুমি এখানে 2 মিনিট ওয়েট করো, আমি ক্যাব বুক করে আসছি। নেহা বলে ওকে। রমেশ সেখান থেকে চলে যায়। নেহা হুইল চেয়ারে বসেছিল আর একটি ছেলের দিকে তাকিয়ে বলে হ্যালো। ছেলেটি বলে হাই। নেহা বলে তুমি কেন হসপিটালে এসেছ? তখন ছেলেটির চেহারা ভয়ঙ্কর হয়ে যায় আর বলে এবার তুই বাঁচতে পারবি না। তা শুনে নেহা হতভম্ব হয়ে যায় আর ভয় পেতে থাকে। পরে তারা দুজন হেলিকপ্টারে ওঠে। রমেশ বলে দেখো কত সুন্দর দৃশ্য। নেহা বলে ওই আইল্যান্ডই তো আমাদের ঘর, তাই না? রমেশ খুশি হয়ে যায় আর বলে ঠিক বলেছ বেবি। নেহা বলে এই আইল্যান্ডে আমরা ছাড়া আর কে থাকে? রমেশ বলে কেউ না। আর তারা দুজন হেলিকপ্টার থেকে নেমে যায়। পরে তারা বাসায় ঢুকে পড়ে। রমেশ একটি দরজা খোলার চেষ্টা করে কিন্তু পারে না, আর বলে মনে হয় দরজাটি ভিতর থেকে লাগানো। নেহা চুপ করে থাকে। রমেশ বলে তুমি এখানেই থাকো, আমি ফ্রন্টের দরজা দিয়ে দেখছি। এ বলে সেখান থেকে চলে যায়। নেহা রুমের চারদিক ঘুরে দেখে, তখন বেসিনে ফোটায় ফোটায় পানির শব্দ বিকটভাবে হতে থাকে। আর হঠাৎ করে একটি অদ্ভুত ভয়ঙ্কর শব্দ করে দরজাটি বন্ধ হয়ে যায়। তা দেখে নেহা ভয় পেয়ে যায় আর দরজাগুলো খোলার চেষ্টা করে কিন্তু পারে না। তাই সে খুব ভয় পায় আর জানালার মধ্যে কিছু একটা লেখা দেখে থ হয়ে যায়। নেহা ভয়ে ভয়ে জানালার সামনে আসতে থাকে। তখন একটি রক্তমাখার হাত লেখাগুলোর মধ্যে হাত রাখে। তা দেখে নেহা ভয় পেয়ে যায়। তখন সেখানে রমেশ আসে আর জানালার দিকে তাকায়, কিন্তু সেখানে কিছু দেখতে পায় না। আর বলে তুমি ঠিক আছো বেবি? নেহা বলে হ্যাঁ আমি ঠিক আছি। রমেশ তাকে সেখান থেকে নিয়ে যায়। নেহা বলে ঘরে তো এলোমেলো কেন? রমেশ বলে 2 বছর ধরে আমার বিজনেসের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, কিন্তু তোমার বুদ্ধিতে এই বাসাটা বিক্রি করিনি। নেহা বলে কিসের আইডিয়া? রমেশ বলে এই ঘরকে হোটেলে বানানো। নেহা বলে এই ঘরকে হোটেলে রূপান্তর করা, এটা আমার আইডিয়া? রমেশ বলে হ্যাঁ তুমি বলেছিলে এই ঘর দুজনের জন্য অনেক বড় হয়ে গিয়েছে, তাই এই ঘরকে আইল্যান্ডের রিসোর্টে কনভার্ট করো। তা শুনে নেহা খুশি হয় আর সেখান থেকে চলে যায়। পরে নেহা তার আর রমেশের ফটো ফ্রেম দেখে আর রমেশকে দেখায়। রমেশ বলে তখন আমাদের নতুন বিয়ে হয়েছিল। নেহা বলে সে সময় আমার চোখে তোমার ভালোবাসা দেখা যাচ্ছে, কিন্তু এখন আমার কিছু মনে নেই। এ বলে কান্না করে। রমেশ তাকে শান্ত হতে বলে। নেহা ছবিগুলো দেখে আর বলে আমি কেন আগের নেহা হতে পারবো না? তোমার প্রতি আমার ভালোবাসা নেই কেন? আমার কিছু মনে আসছে না কেন? এ বলে কান্না করে। রমেশ বলে কিছু হয়নি, আর বলে তোমার ভালোবাসা তোমার ভিতরে আছে, সবকিছু তোমার মনে এসে যাবে। নেহা বলে সব মিথ্যা কথা, আর বলে আমার কিছু মনে আসছে না। রমেশ তাকে শান্ত হতে বলে আর পিয়ানোর কাছে নিয়ে আসে, সাথে তাকে পিয়ানো বাজাতে বলে। নেহা খুব সুন্দরভাবে পিয়ানো বাজায় আর চুপ করে থাকে। রমেশ বলে তোমার চিন্তা তোমার সাথে না থাকলেও তোমার মন সবকিছু জানে, আর বলে তোমাকে শুধু আমার জন্যই বানানো হয়েছে, আমাকে ভালোবাসার জন্য। নেহা বলে তাহলে সেই ভালোবাসার কাহিনীটা কি? রমেশ বলে তুমি শুধু পিয়ানো বাজাতে থাকো, আমি আমাদের ভালোবাসার কাহিনী শোনাবো। নেহা পিয়ানো বাজায় আর তার চোখ ছলছল করে। রমেশ একটি রোমান্টিক গান গাইতে থাকে। নেহা কল্পনা করে। সিন চলে যায় একটি রেস্টুরেন্টে প্রবেশ করার সময় ফোনটিকে চেক করা হয়। তাই চেক করার পর রমেশ ভুলে নেহার ফোন নিয়ে যায় আর নেহা রমেশের ফোন। পরে রমেশ নেহার ফোন থেকে অবাক হয়ে যায় আর তার ফোনে কল দেয়। নেহা ফোনটি রিসিভ করে। রমেশ তাকে হাত উঠাতে বলে। নেহা হাত উপরে উঠায়। তাকে দেখে রমেশ তার কাছে আসে। নেহা মুস্কি আসে। রমেশ নেহার ফোন দিয়ে তার ফোন নিয়ে চলে যেতে থাকে। নেহা তার দিকে তাকায়। রমেশ তার দিকে তাকালে নেহা চোখ সরিয়ে ফেলে। রমেশ মুস্কি এসে সেখান থেকে চলে যায়। পরে রমেশ নেহাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। নেহা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। তা দেখে রমেশ খুব খুশি হয়। এভাবেই তাদের মধ্যে প্রেম শুরু হয়। এইসব ভেবে নেহা রমেশকে লিপ কিস করে আর তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হতে থাকে। ইন্টিমেট হওয়াতে নেহা খুব খুশি হয় আর বলে তুমি ঠিক বলেছ, আমাদের এই ভালোবাসা সব ঠিক করে দিবে। এই বলে দুজন দুজনকে চুমু দিতে যাবে, তখনই বাইরে কিছু একটা ভেঙে যায়। তার আওয়াজ পেয়ে তারা দুজন ভয় পেয়ে যায় আর দ্রুত নিচে চলে আসে। রমেশ দেখে জানালার কাজ ভেঙে গিয়েছে। নেহা বলে এটা পড়ে গেল কিভাবে? বাইরে তো বাতাসও নেই। রমেশ বলে মনে হয় ঠিকমতো ফ্রেম লাগানো হয়নি। নেহা বলে তা যদি হয় মিস্ত্রি নিয়ে এসে এগুলো তাড়াতাড়ি ঠিক করতে হবে। রমেশ বলে ঠিক বলেছ।
পরের দিন তাদের বাসায় মিস্ত্রি চলে আসে। রমেশ নেহার সাথে তাদের পরিচয় করিয়ে দেয়। তাতে নেহা খুশি হয়। রমেশ বলে অফিসের একটি কাজের জন্য আমাকে শহরে যেতে হবে। নেহা বলে কিসের কাজ? আমরা না আইল্যান্ডে রেস্টুরেন্ট বানাবো। রমেশ বলে একদিনের কাজ, চিন্তা করো না, চলে আসবো। নেহা তখন পানি দেখে ভয় পেয়ে যায়। রমেশ তার কপালে একটি চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। পরে কাজ শেষে মিস্ত্রিরাও চলে যায়। হঠাৎ করে তার চেয়ার নড়ে ওঠে। তাতে নেহা ভয় পেয়ে যায় আর পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। পরে নেহা দুটি ছেলে মেয়ের ইন্টিমেট হওয়ার আওয়াজ শুনতে পায়। তা শুনে নেহা উপরে আসে। ইন্টিমেটের আওয়াজ হয়ে যাচ্ছে। নেহা জানালার গ্লাসের মধ্যে দেখে একটি মেয়ে ইন্টিমেট হচ্ছে আর সাউন্ড করছে। তা দেখে নেহা অবাক হয়ে যায় আর দ্রুত বেডরুমে চলে আসে, কিন্তু দেখে সেখানে কেউ ছিল না। তখনই হঠাৎ করে অদ্ভুতভাবে ভয়ঙ্কর আওয়াজ হয়। তা দেখে নেহা ভয় পেয়ে যায় আর পিয়ানো বাজার আওয়াজ শুনে নেহা দ্রুত নিচে চলে আসে, কিন্তু নিচে এসে কাউকে দেখতে পায় না। তখন তার পাশ দিয়ে কালো একটি ছায়া চলে যায়। নেহা ভয় পেয়ে যায় কিন্তু কাউকে দেখতে পায় না। হঠাৎ করে একটি গ্লাস নিচে পড়ে যায়। নেহা তা তুলতে যাবে, তখনই সেটি বুকশেলফের ভিতরে চলে যায়। নেহা ভয় পেয়ে যায় আর বুকশেলফের নিচে তাকায়, কিন্তু সে কিছু দেখতে পায় না। নেহা উপরে উঠে আসতে যাবে, তখনই একটি মেয়ে তার দিকে তাকায়। তা দেখে নেহা ভয় পেয়ে যায়। মেয়েটি হাসে আর বলে, আমি আয়শা। নেহা আয়শাকে দেখে অবাক হয়ে যায়, কারণ আয়শা হচ্ছে নেহার বেস্ট ফ্রেন্ড। পরে নেহা বলে, চা খাবে? আয়শা বলে, হ্যাঁ, আর বলে, তোমাকে জীবিত দেখছি, তাতে আমি অনেক খুশি। তুমি কি আমাকে চিনতে পেরেছ? নেহা বলে, আমি অতীতের সকল কিছু ভুলে গিয়েছি। আমার মনে হয় আমার জীবন কয়দিন আগে থেকে শুরু হয়েছে। আয়শা বলে, আমরা দুজন স্কুলও একসাথে ছিলাম, কলেজও একসাথে পড়েছি। পরে রমেশকে পেয়ে তুমি বিয়ে করে ফেলেছ আর এই আইল্যান্ডে এসেছ। ভালোবাসা পেয়ে বেস্ট ফ্রেন্ডকে ভুলে গিয়েছ। নেহা বলে, তুমি আমার সাথে হসপিটালে দেখা করতে আসোনি কেন? আয়শা বলে, এসেছিলাম, কিন্তু রমেশকে দেখে চলে গিয়েছি। নেহা বলে, তুমি কি রমেশকে পছন্দ করো? আয়শা বলে, আমি না, সে করে। নেহা অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে আমাকে কিছু বলতে এসেছো? প্লিজ বলো। আয়শা বলে, তুমি রমেশ এখানে আসার পর অদ্ভুত কর্মকাণ্ড হচ্ছে, বাজে সাউন্ড হচ্ছে। নেহা বলে, তুমি এসব জানলে কিভাবে? আয়শা বলে, কারণ এই ঘর হন্টেড। নেহা বলে, রমেশ তাহলে এগুলো আমার কাছে লুকিয়েছে কেন? আয়শা বলে, এর জন্যই তুমি তাকে ছাড়তে চেয়েছিলে। আর বলে, সে তোমাকে ভালোবাসে না। এ বলে সেখান থেকে চলে যায়। পরে নেহা একটি দরজার সামনে আসে আর তা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। তখন সেখানে রমেশ আসে আর দরজা খুলতে মানা করে সেখান থেকে চলে আসতে বলে। নেহা বলে, এই ঘর হন্টেড। রমেশ বলে, ভূত, পেত, আত্মা, কি আজব কথা বলছো? নেহা বলে, যেদিন থেকে এই ঘরে এসেছি সেদিন থেকে আজব ঘটনা ঘটছে, মনে হচ্ছে কেউ আমাকে মেরে ফেলতে চায়। রমেশ বলে, তোমার মতো লজিক্যাল মেয়ে ইনলজিক্যাল কথা বললে তখন আমার লজিক্যাল মাইন্ড নষ্ট হয়ে যায়। আর বলে, কেউ এসেছিল নাকি? নেহা বলে, আয়শা এসেছিল। তা শুনে রমেশ আসে আর বলে, বেবি এখানে কোনো ভূত নেই, তুমি আমাকে বিশ্বাস করো। আর বক্স থেকে একটি চিঠি বের করে, যা কিনা রমেশ আর নেহার বিয়ের কিছুদিন আগে দিয়েছিল। রমেশ চিঠি পড়তে থাকে। আয়শা বলে, আমার বাসা দূর হওয়ার কারণে আমি আসতে পারছি না, কিন্তু রমেশের আলিশান বাড়িতে ভূত আছে, তার বাড়ি হন্টেড। রমেশ তোর কাছে যেভাবে প্রেজেন্ট করে তার এই ফেসের পিছনে কিছু লুকিয়ে আছে, তাই তুই তাকে বিয়ে করিস না। লাভ ইউ মাই ফ্রেন্ড, আয়শা। নেহা বলে, আয়শা তোমার ব্যাপারে এইসব ভাবে কেন? রমেশ বলে, সে তোমাকে হিংসা করে। আর বলে, দুজন লেখাপড়া করতে এই শহরে এসেছ, একজন মেয়ের সকল স্বপ্ন পূরণ হয়ে যাচ্ছে, ভালোবাসার জন্য স্বামী, আলিশান বাড়ি, আর অন্যজনের স্বপ্ন পূরণ হচ্ছে না, তাই আয়শা তোমাকে দেখে জ্বলে। তা শুনে নেহা চুপ হয়ে যায় আর বলে, আমি সরি, আয়শার কথা আমি তোমাকে সন্দেহ করছি। রমেশ তাকে সান্ত্বনা দেয়। পরে রাতে তারা দুজন শুয়েছিল। অদ্ভুত শব্দ পেয়ে নেহার ঘুম ভেঙে যায়। নেহা বিছানা থেকে উঠে পড়ে আর সামনে এসে বলে, ওইখানে কে? কেউ কোনো কথা বলে না। তখন তার পিছনে অদ্ভুত আওয়াজটা হয়। তাতে নেহা খুব ভয় পায় আর দেখে লিফটের দরজা উপরে উঠে এসেছে। নেহা কেচি গেট খুলে লিফটের ভিতরে প্রবেশ করে। চারদিক অদ্ভুত সাউন্ড হয়। নেহা ভয় পেলেও নিচে চলে আসে আর দরজার ফুটো দিয়ে বাইরের দৃশ্য দেখে। তখন একটি হাত তার সামনে দিয়ে চলে যায়। নেহা থ হয়ে যায় আর সামনে দেখে একটি কাঠ পড়েছিল। নেহা কাঠটি নিয়ে সেখান থেকে চলে যায়। আসলে কাঠটি ছিল একজন পুলিশের। নেহা তার সাথে ঘটে যাওয়ার ঘটনাগুলো কল্পনা করে, সাথে আয়শার কথা ভাবে। সে বলেছিল এ বাসা হন্টেড, কিন্তু রমেশ বলে এখানে কোনো ভূত নেই। তাই নেহা সিদ্ধান্ত নেয় সে শহরে যাবে। পরে নেহা বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু পানি দেখে সে ভয় পেয়ে যায় আর পানিতে পড়ে যাওয়ার কল্পনা করে। তাই নেহা ভয় পেয়ে দ্রুত উপরে চলে আসে আর দেখে আয়শা বসেছিল। আয়শা বলে, তুমি কই ছিলে? পুরো ঘর খুঁজেছি, তোমাকে পাই না। নেহা চুপ হয়ে বিছানায় বসে আর তার দেওয়া চিঠি নিয়ে বলে, আমার সাথে রমেশের কোনো সমস্যা ছিল না, আর যদি থেকেও থাকে তোমাকে কিছু করতে হবে না, তুমি আমার বেডরুম থেকে দূরে থাকবে। আয়শা বলে, ওকে, আর সেখান থেকে চলে যায়। সাথে বলে, আমি দেখলাম তুমি পুলিশের কার্ড পেয়েছ। নেহা বলে, তুমি পুলিশকে চিনো? আয়শা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। নেহা বলে, তোমরা আমার সাথে কি গেম খেলছ? রমেশ বলে, এই বাসায় ভূত নেই, তুমি বলছো আছে। আমার সাথে রমেশের সম্পর্ক ভালো ছিল না। আয়শা বলে, আমি তোমার ক্ষতি করতে আসি নাই, তোমার এই অবস্থা দেখে আমার খুব খারাপ লাগছে। নেহা বলে, আমি বুঝতে পেরেছি। আয়শা বলে, তুমি যখন ইন্ডিয়া যাওয়ার প্ল্যান করো তখন তুমি একটা ক্লু পেয়েছিলে। নেহা বলে, আমি ক্লু পেয়েছিলাম? কিসের ক্লু?
আয়েশা বলে তা তো শুধু পুলিশ ইন্সপেক্টর দেবদা বলতে পারবে। পরে নেহা পুলিশকে ফোন দেয় আর এখানে আসতে বলে। পুলিশ তার কাছে চলে আসে আর বলে আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম। নেহা বলে কেন? দেবদা বলে আমি শুনতে পাই যখন আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি আপনার সাথে দেখা করতে এসেছিলাম। পরে শুনতে পাই আপনার নাকি স্মৃতিশক্তি চলে গিয়েছে। আমি ভেবেছি যখন আপনি ঘরে আসবেন আপনার মনে যত প্রশ্ন আসবে তা জানার জন্য আমাকে ডাকবেন। নেহা বলে তাহলে আমি আপনাকে সোজা প্রশ্ন করতে পারি? দেবদা বলে অবশ্যই। নেহা বলে আপনার এই ভিজিটিং কার্ড আমার এখানে কিভাবে আসলো? সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেবদা নেহার কাছে আসে আর তার ভিজিটিং কার্ড নেহাকে দেয়। নেহা বলে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? দেবদা বলে আমি আপনার শ্বশুরের মৃত্যু নিয়ে ইনভেস্টিগেশন করছি। নেহা বলে তার ডেট তো একটি অ্যাক্সিডেন্টে হয়েছে। দেবদা বলে মন খারাপ থাকার কারণে আপনার শ্বশুর ঘর থেকে বের হয়ে গিয়েছিল, তাই বোট নিয়ে সমুদ্রের পিছে চলে গিয়েছিল, কিন্তু ভাগ্য খারাপ তাই শর্ট সার্কিট হয় এবং আগুন লেগে সে মরে যায়, রাইট? নেহা বলে ঠিক বলেছেন। দেবদা বলে আমাদের ইনভেস্টিগেশন হিসেবে বোর্ডের শর্ট সার্কিট হয়নি, কিন্তু আপনার শ্বশুরের ডেড বডি পাওয়া গিয়েছে, সাথে একটি জ্যাকেট পাওয়া গিয়েছে, কিন্তু জ্যাকেটটি আপনার শ্বশুরের নয়, তার মানে আপনার শ্বশুরের সাথে অন্য কেউ ছিল। নেহা বলে আপনাদের কাছে কোনো আই সাসপেক্ট আছে? দেবদা বলে আপনার শ্বশুরের মার্ডারের সাসপেক্ট হলো আপনার হাজব্যান্ড। তা শুনে নেহা থ হয়ে যায় আর বলে রমেশের পিছনে আছে? যদি তাই হয় তাহলে তাকে অ্যারেস্ট করছেন না কেন? দেবদা বলে এভিডেন্সের জন্য এই কেস ক্লোজ হয়ে গেছে। নেহা বলে রমেশ এই খুনের সাসপেক্ট না। দেবদা বলে নিয়ম অনুযায়ী সাসপেক্ট না, কিন্তু আমার কাছে রমেশ অপরাধী। নেহা বলে কেন? দেবদা বলে আপনার জন্যই সন্দেহ হয়েছে। নেহা বলে আমার জন্য কেন? দেবদা বলে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আপনার ছোট একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আপনি কপালে ব্যথা পেয়েছিলেন। আমি হসপিটালে আপনার সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু আপনি খুব ভয় পাচ্ছিলেন। আসলে সেদিন রাতে নেহা তার শ্বশুরের ব্যাপারে রমেশকে জিজ্ঞেস করে। রমেশ চুপ করে থাকে আর কিছু একটা খুঁজে। নেহা বলে ইনভেস্টিগেশন চলছে, তুমি প্রাইম সাসপেক্ট। আর বলে দেবদাকে তুমি চিনো না? রমেশ বলে চিনি, কিন্তু আমি আমার বাবাকে কেন মারতে যাব? নেহা বলে ইনভেস্টিগেশন ব্যাপারে তুমি আমার কাছে লুকিয়েছো কেন? রমেশ বলে আমি তোমাকে টেনশনে দেখতে চাইনি, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আর সেখান থেকে চলে যায়। নেহা বলে আমি বিশ্বাস করলাম, কিন্তু এই ঘর হন্টেড, তুমি বিশ্বাস করছো না কেন? রমেশ বলে এই ঘর ছেড়ে আমি কোথাও যাব না। নেহা বলে আমি তোমাকে যেতে বলছি না, এই ঘরটাকে সুস্থ করার কথা বলছি। রমেশ বলে কিভাবে করবে? নেহা বলে তার আগে বলো নিচের ওই দরজার পিছনে কি আছে, তার পিছনে তুমি কি রেখেছ? রমেশ চুপ হয়ে থাকে। নেহা বলে আমি এখনই তা খুলবো। রমেশ বলে আমি কতবার বলবো ওইখানে কিছু নেই, আর বলে এখানে অনেক হিংস্র পশু আছে, তাই আমি এই দরজাটি বন্ধ রেখেছি। নেহা বলে আমার বিশ্বাস হয় না, আর কুড়াল নিয়ে দরজাটি ভাঙতে যায়। রমেশ বাধা দিলে নেহার হাত থেকে দেবদার ভিজিটিং কার্ডটি নিচে পড়ে যায়। রমেশ বলে আমি মিথ্যা বলছি না, আর এক পর্যায়ে ধাক্কা দিলে নেহা আঘাত পেয়ে কপালে কেটে যায়। দেবদা বলে সেদিন আপনি হসপিটালে চুপ হয়ে থেকেছিলেন, আর যা বলেছিলেন তা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সিন বর্তমানে চলে আসে। নেহা বলে এই ব্যাপারে আপনার কোনো আইডিয়া আছে? দেবদা বলে না। আর বলে এর 2 দিন পরে আপনার অ্যাক্সিডেন্ট হয় আর আপনার মেমোরি লস হয়ে যায়। সাথে এও বলে যে আপনার হাজব্যান্ড মিথ্যাবাদী এবং এই ঘর হন্টেড। এ বলে সেখান থেকে চলে যায়। আয়েশা বলে এখন কিভাবে বের করবে? রমেশ ইনোসেন্ট নাকি মিথ্যাবাদী? নেহা বলে আমার সাথে এসব কেন হচ্ছে তা আমাকে জানতে হবে। এ বলে পিয়ানো বাজাতে থাকে। আর অ্যাক্সিডেন্ট হওয়ার আগে সে একটি বই পড়তেছিল, তা কল্পনা করার চেষ্টা করে সেই বইটির নাম কি ছিল। পরে নেহা অনেক কষ্টে বইটির নাম মনে করে, যার নাম ছিল ডার্ক নাইট। নেহা দ্রুত বুকসেলফের কাছে আসে আর ডার্ক নাইটের বইটি বের করে। সেখানে একটি চিঠি ছিল যার নাম নীলা। তা দেখে নেহা চুপ হয়ে যায় আর মন খারাপ করে বসে থাকে। পরে রমেশ নাস্তা নিয়ে আসে। নেহা বলে আমাকে আবার হসপিটালে যেতে হবে। রমেশ তার কাছে আসে আর বলে এগুলো তোমার প্যানিক অ্যাটাক হচ্ছে, চলো নাস্তা করবে। নেহা বলে আমাকে আলগা কেয়ার দেখাবে না। রমেশ বলে এটা আলগা কেয়ার না, আমি তোমাকে ভালোবাসি। নেহা বলে আমি এরকম ভালোবাসা চাই না। রমেশ বলে তুমি কি বোঝাতে চাচ্ছ? নেহা বলে তোমার আসল চেহারাটা দেখতে চাই। রমেশ বলে তুমি কি বলছো? আমি সত্যি বুঝতে পারছি না। নেহা বলে আমার চোখের দিকে তাকিয়ে বলো সত্যি কি তুমি আমাকে বুঝতে পারছো না? রমেশ বলে আয়েশা কি তোমার সাথে আবার কথা বলতে এসেছে? নেহা মুস্কি এসে বলে আয়েশার সাথে তোমার সম্পর্ক আছে, প্রমাণ হয়ে গেল। এ বলে রাগ করে সেখান থেকে চলে যায় আর ওয়াশরুমে এসে কান্না করে। পরের দিন নেহা ডার্ক নাইট বইটি থেকে পাওয়া চিঠিটা দেখে আর বাসা থেকে বের হয়। নেহা সমুদ্রের পানি দেখে ভয় পায় আর ধীরে ধীরে সিঁড়ি থেকে নামতে থাকে। নেহা নিচে নেমে পড়ে আর সাহস করে বোর্ডে উঠে পড়ে। নেহা শহরে আসে আর গাড়িতে উঠে। নেহা খুব ভয় পায়। ড্রাইভার বলে ম্যাম আপনি কি ঠিক আছেন? নেহা বলে আমি ঠিক আছি। পরে নেহা একজনের সাথে দেখা করে, তার নাম রাঘব। নেহা বলে আমি কি আপনার সাথে দেখা করেছিলাম প্যারানর্মাল বিষয়ে আলোচনা করার জন্য? রাঘব বলে জি, আমি আর নীলা আপনার বাসায় গিয়েছিলাম প্যারানর্মাল বিষয়ে ইনভেস্টিগেশন করার জন্য। নেহা বলে কিছু পেয়েছেন? রাঘব বলে যা কিছু হয় আমরা ভিডিও করে রাখি। আর তাকে একটি ভিডিও চালু করে বলে ওই দিন রাতে যা হয়েছিল এই ভিডিওটা দেখলেই বুঝবেন। নেহা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে
সেখানে নীলা বলে আপনি নাকি এমন একটা জিনিস পেয়েছেন সেটা আপনারও না রমেশেরও না, জিনিসটা দেখতে পারি। নেহা তাকে একটি রকেট দেখায়। নীলা বলে এই রকেটে যদি কালো শক্তি থাকে তাহলে লবণ পানিতে ডুবালেই বোঝা যাবে, আর কালো শক্তির অর্ধেক ক্ষমতা কমে যাবে, সাথে রকেটের রং সিঁদুরের মতো লাল হয়ে যাবে। নেহা চুপ করে থাকে। নীলা বলে এখন আমরা ইনভেস্টিগেশন শুরু করতে যাচ্ছি। এই বলে রকেটটি লবণ পানিতে ফেলতে যাবে, তখনই বাড়ির লাইট আপ ডাউন করে। রাঘব বলে মনে হয় আমরা সঠিক পথে যাচ্ছি। নীলা বলে ইয়েস, লাইট আপ ডাউন হচ্ছে। এই বলে রকেটটি পানিতে দিলে তাদের টেবিল অদৃশ্যকেও ফেলে দেয়। রকেটটি হাওয়ার উপরে ভাসতে থাকে। তারা রকেটের পিছনে দৌড়ায়, কিন্তু রকেটটি ধরতে পারে না, সাথে নীলা ব্যথা পায়। তখন ইবিলটি তাদের সামনে আসে। নীলা নেহাকে ইবিলের সামনে যেতে মানা করে। নেহা কথা না শুনে ইবিলের সামনে যায় আর বলে তুমি কি চাও। ইবিল বলে সরে যাও, আর নেহাকে ধাক্কা দেয়। তাতে নেহা দূরে পড়ে যায়। ইবিলটি ভয়ানকভাবে চিৎকার করে। তা দেখে নেহা ল্যাপটপ বন্ধ করে দেয়। নেহা বলে নীলা কোথায়। রাঘব বলে সে ভালো আছে, আর বলে এই কেসে সে একটু ভয় পেয়ে গিয়েছে। নেহা চুপ করে থাকে। রাঘব বলে এই ইনভেস্টিগেশনের পর আপনি রকেটের খোঁজ করতে যান। নেহা বলে আর আমি পানিতে পড়ে যাই। রাঘব বলে হ্যাঁ, আর বলে আমার পুরো ক্যারিয়ার এরকম ইবিল সামনে দেখিনি। আপনি যদি সেই করে থাকেন আজ নয়তো কাল সেই ইবিলটি আপনার জান নিয়ে নিবে। নেহা বলে ঠিক বলেছেন, আর বলে একটি প্রশ্ন জানার জন্য সেই বাড়িতে থেকে আমার জানটাও দিতে রাজি আছি। রাঘব বলে কিসের প্রশ্ন। নেহা কিছু না বলে সেখান থেকে চলে যায় আর বাসায় আসতে থাকে। নেহা বলে রমেশ জানে আমাদের বাসাটা একটি ইবিল কবজা করে আছে, কিন্তু জানা সত্ত্বেও সে মানতে রাজি হয় না কেন। আর বলে ইবিলের সাথে কোনো না কোনোভাবে আমার ভালোবাসা জড়িয়ে আছে, তা জানতে না পারলে আমার ভালোবাসার সামনে যাবে না। এই রহস্য বের করার জন্য যদি আমার মরতে হয় আমি মরতেও রাজি আছি। পরে রমেশ আর নেহা রাতে শুয়েছিল। নেহা ঘুম থেকে জেগে উঠে আর হাতে একটি ক্যামেরা নেয়। নেহা লিফটের সামনে আসে, তখন সে কারো উপরে উঠার আওয়াজ শুনতে পায়। তা দেখে সে ক্যামেরা ধরে। তাতে নেহা আত্মাটিকে দেখতে পায়, কিন্তু সামনে কাউকে দেখতে পায় না। হঠাৎ সাউন্ড হতে নেহা ভয় পেয়ে যায়। পরে নেহা আবারও ইন্টিমিট হওয়ার আওয়াজ শুনতে পায়। নেহা ক্যামেরাটি নিচে ধরে, তখন থেকে আত্মাটি ইন্টিমিট হচ্ছে। তা দেখে নেহা দ্রুত নিচে চলে আসে, কিন্তু নিচে এসে কাউকে দেখতে পায় না। হঠাৎ পিয়ানো বেজে ওঠে। নেহা পিয়ানোর কাছে যায়, তখন একটি ইবিল তার সামনে এসে চিৎকার দেয়। তাতে নেহা ভয় পায় আর তার হাতের ক্যামেরাটি পড়ে যায়। নেহা ক্যামেরাটি নিতে যাবে, তখনই ক্যামেরাটি বুকশেলফের নিচে চলে যায়। নেহা হাঁটু গেড়ে বসে বুকশেলফের নিচে হাত দেয়। তখন সে একটি পেন ড্রাইভ খুঁজে পায় আর পেন ড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করে। সেখানে একটি ভিডিও ছিল, যাতে রমেশ বলে আজই প্রমাণ হবে এ ঘর হন্টেড নাকি হন্টেড না। এই বলে ক্যামেরা চালু করে হাঁটতে থাকে। তখনই সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তা শুনে রমেশ ভয় পেয়ে যায় আর বলে এই ঘরে আসলে কিছু আছে। তা থেকে নেহা অবাক হয়ে যায় আর তার চোখের কোণে পানি চলে আসে, কারণ রমেশ তার কাছে এই বিষয়টা লুকিয়েছে তার জন্য। তখন সেখানে রমেশ আসে। নেহা ল্যাপটপ তার দিকে ঘুরায় আর বলে এই পেন ড্রাইভটি তুমি সেই দিন খুঁজতেছিলে। রমেশ চুপ হয়ে চেয়ারে বসে। নেহা বলে তুমি তাহলে আমাকে মিথ্যা বলেছ। রমেশ বলে হ্যাঁ, আমি তোমাকে মিথ্যা বলেছি, কারণ আমি জানি এ ঘরে হন্টেড, কিন্তু এর পিছনে কারণ আমি না। নেহা বলে কে। রমেশ বলে তুমি। নেহা বলে কি বলছো। রমেশ বলতে থাকে আমি রিয়েল স্টেজের কাজে কিছুদিনের জন্য ইন্ডিয়া গিয়েছিলাম। তখন তোমার সাথে তোমার পুরনো ফ্রেন্ডের দেখা হয়, তার নাম শাইলা। শাইলাকে তুমি আইল্যান্ডে ডাকো এবং তার সাথে ইন্টিমেট ডিল করো, এইটা তার প্ল্যান ছিল। তারপর যখন আমি ইন্ডিয়া থেকে ফিরে আসলাম, শাইলা আমার সাথে দেখা করে এবং ব্ল্যাকমেইল করে 50,000 পাউন্ড চায়। আমার কাছে হোটেল বানানোর টাকা ছিল না, এত টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো। এগুলো আমি তোমাকে বলিনি, কারণ এত প্রেশার তুমি কিভাবে নিবে। পরে একদিন শাইলা আমার সাথে দেখা করতে এখানে আসে আর টাকা দেওয়ার আলটিমেটাম দেয়। তাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আমি রেগে গিয়ে তাকে ধাক্কা দিই। তাতে সে টেবিলে লেগে মাথায় আঘাত পায় এবং শাইলার মৃত্যু হয়ে যায়। আমি কাউকে মারতে চাইনি, শুধু আমাকে সেভ করতে চেয়েছি। নেহা বলে তাহলে ওই দরজার পিছনে কি আছে। রমেশ বলে শাইলার লাশ আমি ওই দরজা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছি। নেহা বলে তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার আগে আমরা দুজনকে বাঁচানোর জন্য মিথ্যা বলেছি। রমেশ বলে হ্যাঁ। নেহা বলে তুমি আমাকে এত ভালোবাসো। রমেশ বলে দুনিয়ার সকল গুনাহ যদি তুমি করো আমি মাথা পেতে নিয়ে তোমাকে ভালোবাসবো। নেহা কান্না করে বলে আমরা দুজন সবসময় একসাথে থাকবো। এই বলে দুজনকে জড়িয়ে ধরে। পরে ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সং বাজতে থাকে আর তারা কিছু ভালো মুহূর্ত সময় পার করে। নেহা মার্কেট করতেছিল, তখন একটি মেয়ে তাকে ফলো করে, কিন্তু নেহা মেয়েটিকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। পরে তারা দুজন রোমান্টিক হয়ে ইন্টিমেট হয় আর তারা শুয়েছিল। তখন নেহার ফোনে একটি মেসেজ আসে আর বলে আমি সুইমিং পুলের সামনে অপেক্ষা করছি। মেসেজ দেখে নেহা সুইমিং পুলের সামনে চলে আসে আর বলে আমি আপনাকে এই প্রথম দেখছি, কে আপনি। মেয়েটি তার কাছে আসে আর বলে আমি তোমার বেস্ট ফ্রেন্ড আয়শা। তা শুনে নেহা হতভম্ব হয়ে যায় আর বলে তুমি কিভাবে আয়শা হবে। আয়শা বলে আমি তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম, আছি, থাকবো। কিন্তু নেহা তাকে চিনতে পারে না। আয়শা বলে তোমার মেমোরি লস হওয়ার পর তুমি তোমার সোশ্যাল অ্যাকাউন্ট চেক করেছো। নেহা বলে না, আর বলে এই আইল্যান্ডে কোনো নেটওয়ার্ক নেই। আয়শা তখন তাদের দুজনের তোলা ছবি দেখায়, তা দেখে নেহা অবাক হয়ে যায় আর বলে এর পিছনে তোমার স্বামী আছে। নেহা বলে মানে।
আয়শা বলে আমি ইন্ডিয়ায় ছিলাম, এখানে আসার কথা শুনে রমেশ আমার সাথে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিয়েছে। তা শুনে নেহা অবাক হয়ে যায় আর বলে রমেশ তাহলে ফেক আয়শাকে আসল আয়শাকে সাজিয়ে আমার সাথে নাটক করেছে, এ বলে কান্না করে। আয়শা বলে তুমি চিন্তা করো না, এখন আমি এসে গিয়েছি, আমাদের প্রথমে বের করতে হবে এই আত্মাটি কার যে তোমার ঘরকে হন্টেড করছে। পরের দিন রমেশ কাজে যাওয়ার জন্য ব্যাগ গুছাতে ছিল। নেহা বলে তুমি কাজে চলে যাচ্ছ, আমি এই আইল্যান্ডে একা কি করব? রমেশ বলে এখন একা কি করতে চাও? নেহা বলে একটু ঘুরবো, তারপর তোমার অফিসে যাব, পরে তুমি আমাকে ঘরে নিয়ে আসবে। রমেশ রাজি হয় আর তার কপালে চুমু দিয়ে সেখান থেকে চলে যায়। পরে নেহা আয়শার কাছে আসে আর বলে আমরা এখন কোথায় যাচ্ছি? আয়শা বলে রবার্টের সাথে দেখা করতে, যে কিনা তোমাদের বাসার সামনে একটি পাহাড়ের কাজ করত। পরে তারা হসপিটালে আসে, নেহা রবার্টের কাছে আসে আর তার হাঁটি ধরে। রবার্ট কোনো সারা শব্দ করে না। আয়শা তাকে ধৈর্য ধরতে বলে। হঠাৎ করে রবার্ট উত্তেজিত হয়ে যায়। রবার্টের মেয়ে লেনি ধরে তার কাছে আসে আর বাবাকে শান্ত হতে বলে, কিন্তু সকল যন্ত্র নষ্ট হয়ে যায়। তাতে লেনি ভয় পেয়ে যায় আর ডক্টরকে ডাকে। পরে লেনি বলে বাবা শুধু একটা কথাই বলেছিল, আন্ডারগ্রাউন্ড। নেহা বলে নৌকা রাখার জায়গা? লেনি বলে হ্যাঁ। নেহা চুপ করে থাকে। পরে আয়শা বলে এখনও সময় আছে, তোমার সাথে আমাকে আসতে দাও, আমি তোমার বেস্ট ফ্রেন্ড। নেহা বলে আমার জায়গায় যদি তুমি হতে তাহলে আমাকে আসতে দিতে? আয়শা চুপ হয়ে যায়। নেহা সেখান থেকে চলে আসে আর দেখে রমেশ খাবার খেয়ে চলে যাচ্ছে। পরে নেহা পাহাড় বেয়ে খুব কষ্ট করে বোট ক্রেজে চলে আসে। তখনই তার পাশ দিয়ে কিছু একটা চলে যায়। নেহা ভয় পেয়ে যায় আর পানির মধ্যে একটা জুতা ভাসতে দেখে। তাই নেহা বোর্ডে এসে খুব কষ্ট করে জুতাটি নেয় আর দেখে জুতার মধ্যে একটি লকেট ঝুলে আছে। পরে আত্মাটি বোর্ডে ধাক্কা দিলে নেহা পানিতে পড়ে যায়। নেহা পানিতে হাবুডুবু খায় আর পানির ভিতরে একটি ইবেলকে দেখতে পায়, যার চেহারা হুবহু ফেক আয়শার মতো, যে কিনা আয়শার পরিচয় নেহার সাথে দেখা করতে এসেছিল। পরে নেহা লকেটটি নিয়ে বাসায় চলে আসে। সেখানে তখন রমেশ আসে। নেহা রমেশের দিকে লকেটটি ছুঁড়ে মারে আর বলে তুমি আমার কাছে একের পর এক মিথ্যা বলে যাচ্ছ কেন? প্লিজ সত্যিটা এবার বলো। রমেশ থ হয়ে যায় আর বলতে থাকে তোমার সাথে বিয়ে হওয়ার 1 মাস আগে টিনার সাথে আমার পরিচয় হয়। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। রমেশ একটি রেস্টুরেন্টে বসে নেহাকে ফোন দেয় আর তার সাথে কথা বলে ফোন রেখে দেয়। পরে সেই রেস্টুরেন্টে ডাকাত ঢুকে পড়ে আর যাকে সামনে পাচ্ছে তাকেই গুলি করছে। তা দেখে রমেশ একটি টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। গোলাগুলি বেশি হতে রমেশ একটি বক্সে লুকিয়ে পড়ে আর দরজা বন্ধ করতে যাবে তখনই টিনা আসে। রমেশ তাকে বক্সে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। টিনা ভয়ে কাঁপতে থাকে। রমেশ তাকে শক্ত করে ধরে। টিনা শান্ত হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে। রমেশ দেখে তার বুকে রক্ত, তাই সে চেক করে তার গুলি লেগেছে কিনা, কিন্তু রমেশ দেখে টিনার গুলি লেগেছে। তাই সে টিনাকে বাসায় নিয়ে আসে আর তার শরীর থেকে বুলেট বের করতে থাকে। টিনা একটি ফটো ফ্রেম দেখে বলে এটা কি তোমার বাবা? রমেশ বলে বাবা প্লাস আমার বেস্ট ফ্রেন্ড, আর বলে এখন একটু কষ্ট হচ্ছে কিন্তু ড্রেসিংয়ের পর ব্যথা কমে যাবে। টিনা বলে তোমার নাম কি? রমেশ তার নাম বলে, সাথে অ্যালকোহল আনতে চলে যায়। পরে রমেশ অ্যালকোহল নিয়ে এসে দেখে টিনা নেই। তা দেখে রমেশের মনটা খারাপ হয়ে যায়। পরে রমেশ রাস্তা দিয়ে হাঁটছিল, তখন সেখানে গাড়ি নিয়ে টিনা আসে। রমেশ গাড়িতে উঠে পড়ে। টিনা বলে সত্য বলবো নাকি মিথ্যা? রমেশ বলে তোমার ইচ্ছা। তখন রাস্তায় রেড সিগন্যাল দেয়। টিনা গাড়ি ব্রেক করে, তখন আরেকটি গাড়ি আসে আর ছেলেটি বলে তুমি কি আমার সাথে রেস করবে? টিনা বলে ওকে। রমেশ বলে তুমি কি সিরিয়াস? টিনা বলে আমি সিরিয়াস। পরে তাদের মধ্যে রেস শুরু হয়ে যায়। টিনা খুব দ্রুত গাড়ি চালাতে থাকে। তা দেখে রমেশ ভয় পেয়ে যায় আর বলে তুমি কি আমাকে মারবে নাকি? টিনা গাড়ির রেসে জিতে যায় আর বলে আরেকবার খেলবে নাকি? ছেলেটি তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে দেয়। তা দেখে টিনা মুচকি আসে। রমেশ রেগে গাড়ি থেকে বের হয়ে যায় আর বলে দুজন যদি এখন মরে যেতাম। টিনা তার বুকে হাত দিয়ে বলে কিছু শুনতে পাচ্ছ? আর তার হাত নিয়ে নিজের বুকে রেখে বলে দুজনের ফিল এখন একই, এর মাঝে আর কেউ নেই, শুধু তুমি আর আমি। এই বলে দুজন দুজনকে কিস করে আর পার্টি করে এসে দুজন গাড়ির ভিতরে ইন্টিমেট হয়। তাতে তারা এনজয় ফিল করে। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক গান বাজতে থাকে। রমেশ টিনা খাবার খেতে বসে। তখন নেয়ার ফোন আসাতে রমেশ চেয়ার থেকে উঠে যায়। তা দেখে টিনা হিংসা করে আর খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। রমেশ চুপ হয়ে থাকে। পরে টিনা তার কাছে আসে, কিন্তু রমেশ কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। টিনা তার পিছনে। রমেশ তা বুঝতে পারে আর তারা দুজন আবারও রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। পরে রমেশ বাসায় আসে আর বাবা বলে চিল্লায়। বাবার নাম সন্দীপ। সন্দীপ বলে 1 মাস পর তোর বিয়ে, এখন তো কেউ বাসায় দেখা যায় না কেন? রমেশ বলে বিয়ের শপিং করছি। সন্দীপ বলে ওকে আর তাকে বুকে জড়িয়ে ধরে। রমেশ বলে বাবা তোমার শরীর থেকে লেডিস পারফিউমের স্মেল আসছে। সন্দীপ বলে তোর থেকে কিছু লুকানো যায় না, আর বলে ডার্লিং সামনে আসো। তখন টিনা সামনে আসে। তা থেকে রমেশ বাকরুদ্ধ হয়ে যায়। সন্দীপ বলে এ হচ্ছে আমার ওয়াইফ, তোমার নতুন মা। টিনা মুচকে আসে। রমেশ চুপ হয়ে থাকে আর তার রুমে এসে মুখে পানি দেয়। টিনা তখন তাওয়েল নিয়ে আসে আর বলে তোমাকে আমার প্রয়োজন।
তা শুনে রমেশ তার গলা টিপে ধরে আর বলে, আমি তো জানতাম না, কিন্তু তুমি তো জানতে, আমার বাবার ছবি তো তুমি দেখেছিলে, তাহলে এমনটা কেন করলে? টিনা বলে, আমার ভাগ্য খারাপ আবার ভালো। রমেশ বলে, তুমি কি বোঝাতে চাচ্ছ? টিনা বলে, প্রত্যেকটা মেয়ের ভালোবাসা প্রয়োজন, কিন্তু আমি তোমার বাবার টাকার জন্য ভালোবেসেছি। রমেশ রেগে যায় আর তাকে গালি দেয়। টিনা বলে, তোমার বাবার পরে আমি তোমাকে পেয়েছি, তুমি আমার সত্যিকারের ভালোবাসা। রমেশ বলে, আমি তোমাকে ভালোবাসি না, আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। টিনা বলে, তুমি তো ইন্ডিয়ান মেয়েকে বিয়ে করবে। তা শুনে রমেশ রেগে যায় আর তাকে রুম থেকে বের হয়ে যেতে বলে। টিনা বলে, তোমার বিয়ে হতে আরও 1 মাস বাকি আছে, তুমি কিভাবে থাকবে লাভে এবং লাজ ছাড়া? রমেশ চুপ হয়ে থাকে। টিনা বলে, রাতে দেখা হবে, এ বলে সেখান থেকে চলে যায়। রমেশ বলে, আমি টিনার জালে ফেসে গিয়েছি, আমি বাবাকে কিছু বলতে পারিনি। টিনা রমেশকে সিডিউস করে আর রাত হলে তাকে বক করে। এভাবেই তার দিনগুলো কাটে। পরে রমেশ বাবার কাছে আসে আর বলে, আমি টিনার ব্যাপারে কিছু বলতে চাই। সন্দীপ বলে, হ্যাঁ বলো। রমেশ বলতে যাবে তখনই টিনা এসে সন্দীপের মাথায় হিট করে। সন্দীপ সেখানেই মরে যায়। রমেশ বাবাকে জড়িয়ে ধরে কান্না করে আর বলে, অ্যাম্বুলেন্সে ফোন করো। টিনা মুচকি এসে বলে, তোমার বাবা মরে গিয়েছে। তা শুনে রমেশ তার গলা চেপে ধরে আর বলে, তুমি আমার বাবাকে হত্যা করেছ। টিনা বলে, আমি না, তুমি করেছ। রমেশ বলে, পুলিশকে আমি সব বলে দিব, আর চলে যেতে থাকে। টিনা বলে, পুলিশের তো আমার কথা শুনবে, আমি বলবো রমেশের সাথে আমার রিলেশন ছিল, আর ভালোবাসার জন্য আমরা দুজন মিলে সন্দীপকে হত্যা করেছি। তা শুনে রমেশ রেগে যায়। টিনা বলে, নেহাকে তুমি বিয়ে করো না, আর বলে, আমরা দুজন বিয়ে করে আইল্যান্ডে থেকে যাব আর সব টাকা একাই বুক করব। রমেশ বলে, এই স্বপ্ন তোমার আমি কখনোই পূরণ হতে দিব না, আমি সকল কিছু পুলিশকে বলে দিব। টিনা বলে, আমাদের মাঝে কাউকে আসতে দিব না। তখন রমেশ তাকে ধাক্কা দিলে গ্লাস ভেঙে নিচে পড়ে যায় আর সেখানেই মরে যায়। তা দেখে রমেশ ভয় পেয়ে যায়। এখন বাসার ভিতরে 2টি লাশ। রমেশ নেহা থেকে আলাদা হয়ে যাওয়ার ভয়ে লাশ 2টি নিয়ে বোটে করে অনেক দূরে চলে আসে আর পেট্রোল দিয়ে পুরো বোটটি পুড়িয়ে দেয় আর সেখান থেকে চলে আসে। কিন্তু ফিরে আসার সময় তার মনে পড়ে জ্যাকেটটি সে ফেলে দিয়ে এসেছে। পরে বোট থেকে নামে আর বোটটি রশি দিয়ে বাঁধা থাকে। তখন টিনা পুড়ে যাওয়ার অবস্থায় এসে রমেশের হাত ধরে। রমেশ ভয় পেয়ে যায় আর তাকে লাথি দিয়ে নিচে ফেলে দেয়। টিনা পানিতে ডুবে যায়। সিন বর্তমানে চলে আসে। রমেশ বলে, আমি ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করো। কিন্তু নেহা তাকে বিশ্বাস করে না। রমেশ বলে, ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব, আর সেখান থেকে চলে যায়। নেহা কান্না করে। হঠাৎ করে চিৎকারও শোনা যায়। নেহা এসে থেকে রমেশের পেটে একটি বাঙালাটি ঢুকানো আর বলে, এটা কিভাবে হলো? রমেশ বলে, আমি বলেছি না তোমাকে ছেড়ে অনেক দূরে চলে যাব। নেহা বলে, দাঁড়াও, হেলিকপ্টার কল দিচ্ছি। রমেশ বলে, হেলিকপ্টারে আসার সময় নেই, আর বলে, আমি হেরে গিয়েছি। নেহা তাকে চুপ থাকতে বলে আর বলে, পিছনের দরজা চাবি কোথায়? রমেশ বলে, ওই রুমের ফুলদানির ভিতরে। নেহা দ্রুত ফুলদানির কাছে আসে আর সেখান থেকে চাবি বের করে। তখনই অদ্ভুত আওয়াজ হয় আর লাইট আপ ডাউন হতে থাকে। নেহা ভয় পেয়ে যায়, তবুও চাবি নিয়ে দৌড়াতে থাকে। কিন্তু নেহা হোঁচট খেয়ে পড়ে যায় আর চাবিটি হাত থেকে দূরে চলে যায়। নেহা চাবিটি খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। ইবিলটা বাসার ভিতরে আসতে থাকে। নেহা চাবি খুঁজে পায় আর দ্রুত রমেশের কাছে চলে আসে আর বলে, চলো, আমাদের হাতে বেশি সময় নেই। তখন সেখানে ইবিলটা চলে আসে আর কাছে টুকরো মারে। রমেশ বলে, বেবি তুমি এখান থেকে চলে যাও, সে আমাকে যেতে দেবে না, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করো না। নেহা বলে, আমি হার মানবো না, তোমাকেও হার মানতে দিব না। তখন নেহা টিনার লকেটটি দেখতে পায় আর নীলার কথা ভাবে, যে বলেছিল আত্মার সাথে সম্পর্কিত জিনিসকে লবণ পানিতে ডুবিয়ে রাখলে আত্মাটির অর্ধেক শক্তি কমে যায়, আর আত্মাটির অর্ধেক শক্তিতে রূপান্তর হলে লকেটটি পুড়িয়ে তাকে একেবারের মতো বিনষ্ট করা যায়। এসব ভেবে নিয়ে রমেশকে চাবি দেয় আর বলে, তুমি পিছনের দরজা দিয়ে বোটে চলে যাও। রমেশ বলে, টিনা? নেহা বলে, টিনাকে আমি দেখছি, তুমি যাও। রমেশ সেখান থেকে চলে যায়। এখন বিষয়টা হচ্ছে, এই বিলটা কিছুক্ষণ পরপর ভ্যানিশ হয়ে যায় আর এই সুযোগে নেহা লকেটটি নিয়ে দ্রুত একটি রুমে চলে আসে। আত্মাটি তার পিছু নেয়। নেহা দরজাটি বন্ধ করে দেয়। আত্মাটি দরজা ধাক্কাতে থাকে। নেহা একটি পাত্রে পানি ঢালে আর বক্সলের পানিতে লবণ দেয়। তখন আত্মাটি দরজা ভেঙে ফেলে। নেহা ভয় পেয়ে লকেটটি প্লেটে ফেলে দেয়। তাতে আত্মাটি শান্ত হয়ে যায়। নেহা প্লেটটি নিয়ে সামনে আসতে থাকে আর সে খুব ভয় পেতে থাকে। তখনই তার সামনে একটি চেয়ার চলে আসে। নেহা ভয় পেয়ে প্লেটের অর্ধেক পানি ফেলে দেয়। এইদিকে রমেশ পিছনের দরজাটি চাবি দিয়ে খুলে। পরে নেহা একটি রুমে চলে আসে আর প্লেটটি টেবিলের উপরে রাখে। নেহা আগুন ধরাবে কিন্তু বোতলে তেল ছিল না, তাই সে তেল আনতে সেখান থেকে চলে যায়। প্লেটটি টেবিলের সাইডে আসতে থাকে। নেহা তেলের বোতল নিয়ে এসে কাঠে ঢালে কিন্তু গ্যাস লাইটটি জ্বলছে না, তাই আগুন জ্বালাতে পারে না। প্লেটটি টেবিলের সাইডে আসে। নেহার গ্যাস লাইটটি জ্বলে উঠে আর আগুন জ্বালিয়ে দেয়। তখন প্লেটটি টেবিল থেকে পড়ে ভেঙে যায় আর এই বিলটি সক্রিয় হয়ে যায়। নেহা ভয় পেয়ে যায়। তখন আত্মাটি তাকে হিট করে, তাতে নেহা দূরে পড়ে যায় আর খুব ব্যথা পায়। রমেশ দরজার শিকল ভেঙে বাইরে বের হয়ে যায়। নেহার অবস্থা দেখে টিনা আসতে থাকে। রমেশ বোর্ডের কাছে চলে আসে। নেহা তখন দূরে লকেটটি পড়ে থাকতে দেখে আর পাশে একটি লোহার দাতব ছিল। নেহার লোহার দাতবটি নেয়। টিনা তার পা ধরে আর শুনে তুলে ধরে। সেই ফাঁকে নেহা লোহার দাতবটি নিয়ে লকেটটি নেয়
আর আগুনের দিকে ছুঁড়ে মারে। লকেটটি আগুনে পড়ে যায়, তাতে ইবিলটির কষ্ট হতে থাকে। সেই ফাঁকে নেহা বাসা থেকে বের হয়ে যায়। ইবিলটি তার পিছু নেয়। নেহা বোর্ডে চলে আসে আর বলে, তুমি চিন্তা করো না। রমেশ বলে, ওকে। নেহা বোর্ডের রশি খুলে আর সুইচ চাপ দেয়, কিন্তু বোর্ডটি চালু হয় না। আত্মাটি চিৎকার করে তাদের দিকে আসে। তখন বোর্ডটি চালু হয় আর তারা দুজন সেখান থেকে চলে যায়। আত্মাটির মৃত্যু সেখানেই হয়ে যায়। পরে রমেশকে হসপিটালে নিয়ে আসা হয় আর কিছুদিন পরে সে সুস্থ হয়ে যায়। নেহা বলে, তুমি এখন তোমার পায়ে চলতে পারো, আমার এখন প্রয়োজন নেই। রমেশ বলে, কি বলছে সব? নেহা বলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব, কারণ ভালোবাসার মাঝে বিশ্বাসটাই সব। যে ভালোবাসায় বিশ্বাস থাকে না সেটা কোনো সম্পর্ক বলা হয় না। রমেশ চুপ হয়ে থাকে। নেহা বলে, আই লাভ ইউ, আর সেখান থেকে চলে যায়। রমেশ বলে, তুমি ভুল করছো, প্লিজ আমার কথা শোনো। নেহা কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। এখানেই মুভির এন্ডিং হয়। তাই এই গল্প থেকে আমাদের একটা জিনিস শেখা উচিত, ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে হবে এবং একটি রিলেশনে দুজনকে বিশ্বাস করতে হবে। তো গাইস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি যে চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।